আসসালামু আলাইকুম। পাকিস্তান ও কানাডার আজকে টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কানাডাকে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের এবারের আসরে পাকিস্তান পয়েন্ট টেবিলে দেখা পেল অবশেষে। কারণ পাকিস্তান পরপর দুটি ম্যাচ হারার কারণে, যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার সাথে হারার কারণে কিন্তু এবারের টি-20 বিশ্বকাপে পয়েন্ট টেবিলের খাতা তাদের শূন্য ছিল। তো পাকিস্তান টসে জিতে প্রথমে কানাডাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। কানাডা 106 রান করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে জবাব দিতে নেমে পাকিস্তান সাত উইকেট রেখে 3 উইকেট হারিয়ে 15 বল আগে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তো এই জয়ের ফলে পাকিস্তান সুপার 8 এর আশা এখনো বাঁচিয়ে রাখলো, যদিও তাদের কিন্তু দেখে থাকতে হবে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার ম্যাচ। তো যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে আগামীকাল রাত 8:30টায়। তো সেই ম্যাচে কিন্তু পাকিস্তান ভরসা করতে পারে, কারণ ইন্ডিয়া যদি জয়লাভ করে তখন কিন্তু যুক্তরাষ্ট্র পরের ম্যাচের উপরে তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ডের সাথে, তারপর কিন্তু জয়লাভ করে তারা সুপার 8 যাবে। তো ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না। আমরা জানি ইন্ডিয়া পরপর 2টি ম্যাচ জিতছে। তো যুক্তরাষ্ট্রের সাথে যদি ইন্ডিয়া হারে, তারপরে যদি 50 মুখে পা কাটে যেটা বলা যায়, কানাডার সাথে যদি তারা হারে, তখন কিন্তু তারা টি-20 বিশ্বকাপের এবারে আসর থেকে ছিটকে যাবে। তাদের পয়েন্টটা কিন্তু আহামরি নয়। তো ইন্ডিয়া সেই হিসাবে ম্যাচটা তারা ফাইট দিয়ে খেলবে। পাকিস্তানের যদিও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, তাদেরকে এই টুর্নামেন্টকে ছিটকে দেওয়া বা অন্য কোনো কারণে তারা কিন্তু নর্মাল টিম খেলবে না। তো সেই হিসাবে তুমি কিন্তু আমেরিকা এই ম্যাচটা যদি হারে, তারপরে তাদের আয়ারল্যান্ডের সাথে ম্যাচ, আয়ারল্যান্ড আর আমেরিকার ম্যাচের পরে কিন্তু পাকিস্তান আর আয়ারল্যান্ডের ম্যাচ। তো আয়ারল্যান্ডের সাথে যদি আমেরিকা হারে, তখন কিন্তু পাকিস্তান সুপার 8 এর স্বপ্ন থাকবে। তো যুক্তরাষ্ট্র প্রথম ব্যাট করতে নেমে কিন্তু তাদের ওপেনার জনসন, সে কিন্তু আগ্রাসী, প্রথম পরপর 2 বলে শাহিন শাহ আফ্রিদিকে 2টি 4 মারে। তো অন্যদিকে কিন্তু কোনো ব্যাটার আর দাঁড়াতেই পারেনি। লাস্ট পর্যায়ে এসে কিন্তু জনসন আউট হয়। নাসিম শাহ বলে পরিষ্কার বল 44 বলে সে 52 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে 4টি ছক্কা ও 4টি 4। ছক্কাগুলো কিন্তু দেখার মতো ছিল। বিশাল আকৃতির দানবীয় ব্যাটিং করেছে কিন্তু জনসন। তার দেহ বা আকৃতি কিন্তু বিশাল। সে কিন্তু টি-20 স্ট্রাইক রেট 50-এর উপরে, তার সেঞ্চুরি আছে 2টা, 4টি 50। টি-20 এই ক্রিকেটে কিন্তু সে স্টাইলিশ ব্যাটসম্যান। বিশেষ করে এরকম ব্যাটসম্যান অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের টপ অর্ডাররা ব্যাটিং করে থাকে। এছাড়া অধিনায়ক জাফর 21 বলে 10 রান করে আউট হয়। রানা 14 বলে 13 রান করে অপরাজিত হয়, কিন্তু 6 মার তার এই ইনিংসে ছিল। তাছাড়া কিন্তু 2 অঙ্কের কোটা কেউ পারেনি কানাডার ব্যাটসম্যান। পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নেয়। নাসিম শাহ 4 ওভারে 24 রানে 1 উইকেট নেয়। মোহাম্মদ আমির কিন্তু দুর্দান্ত বল করে 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নেয়। তার এই কম রান দেওয়ার কারণে কিন্তু কিপটামি বোলিং এর কারণে কিন্তু কানাডা 120 করতে পারেনি। 120 হলে কিন্তু ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। পাকিস্তান কিন্তু চাপেই ছিল। হারিস রোভ 4 ওভারে 26 রান দিয়ে 2টি উইকেট নেয়। প্রথম ওভারে কিন্তু হারিস রোভ অনেক রান খরচ করে 12 রান। তো হারিস রৌফের মতো একটা বলার 10-12 রান প্রথম ওভারে খরচ করে, তারপরে কিন্তু সেই ম্যাচে ফিরে পাকিস্তানকে, বিশেষ করে লাস্টের 3 ওভারে ইমাদ ওয়াসিম 4 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পায়নি। সাদাব খান যদিও দলে ছিল, তাকে কিন্তু কোনো বল করায়নি। তো পাকিস্তান জবাব দিতে নেমে কিন্তু তারা প্রথমে উইকেট হারায়। সায়াম আইয়ুব সে 12 বলে 6 রান। আমি গত ম্যাচে বলছিলাম যে সায়াম আইয়ুবের কথা, তাকে নেওয়ার কথা, কারণ ইফতেখার যেহেতু অফ স্পিনার করতে পারে পার টাইম, আর সায়াম আইয়ুব করতে পারে। তো ইফতেখার কিন্তু সব সাইডে খেলতে পারে না, সায়াম আইয়ুব কিন্তু সব সাইডে খেলতে পারে, বিশেষ করে লেগ সাইডে কিন্তু তার ভালো দক্ষতা আছে। তো সে কিন্তু প্রথমে একটা ক্যাচ মিস হয়, তার ড্রপ হয়, তাও কিন্তু সে টিকতে পারেনি। কিন্তু সে অ্যাটাকিং খেলেছে ইফতেখারের মতো। ইন্ডিয়ার সাথে গত ম্যাচে খালি কোচায় লাস্ট 19তম ওভারে কিন্তু বল লিক করে ছেড়ে দিয়েছে। এই জন্য কিন্তু সে আজকে বেস্ট 11 থেকে বাদ করেছে। তার সেই ব্যর্থতার কারণে সে যে বল আউট হয়েছে সেটা কিন্তু একটা ফুল টাচ বল ছিল, ছক্কা মারা বল ছিল, সেটা সে ক্যাচ দিয়ে চলে এসেছিল। তারপর অধিনায়ক বাবর আজম 33 বলে 33 রান করে। তো পাকিস্তানের এই ব্যাটার বিশ্বের নাম্বার 1-2 বাবর আজম কিন্তু 1-2-3 তে থাকে। লাস্ট টি-20 যতটা র্যাঙ্কিং হয়েছে 1-2 বছর ধরে, সে কিন্তু স্ট্রাগল করে খেলতে থাকে এরকম এক উইকেটে খেলা। পাকিস্তানে কিন্তু আজকে আরো আগে জেতার দরকার ছিল, উইকেট আরো 2-1টা কম হারিয়ে। তো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বাবর আজমে আউট হওয়ার পরে আমি মনে করেছিলাম ওসমান খানকে নামাবে, কারণ তখন কিন্তু আর মাত্র 10-12 রানের দরকার ছিল। সেই সময় কিন্তু একটা ফখরুজ্জামানকে নামিয়ে দিয়েছে। আমরা জানি ফখরুজ্জামান কিন্তু আগ্রাসী ব্যাটার, সে কিন্তু ডিফেন্সিভ খেলে না, সে আগ্রাসী খেলে, চালিয়ে খেলে, আর তার পছন্দ।
তো সে চালিয়ে খেলতে গিয়ে কিন্তু তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসে 6 বলে 4 রান করে। সেই জন্য কিন্তু পাকিস্তান একটু পয়েন্টটা কম পায়, লাস্টে 1 বলে 2 রান করে ওসমান খান অপরাজিত থাকে। তো রেজন কিন্তু একবারে ফিনিশ করে অপরাজিত থেকে 50 করে তারপর মাঠ থেকে ওঠে। তো রেজওয়ানের উপর কিন্তু আজকে অনেক দায়িত্ব ছিল, কারণ সে যদি এক প্রান্ত আগলে না থাকতো তখন কিন্তু আরো 2-3 উইকেট পড়লে পাকিস্তানের পয়েন্টটা আরো মাইনাস হতো। তো পাকিস্তান যদি আজকে লাস্টের ফখরুজ্জামান উইকেটটা না হারাতো, তারা যদি 15 ওভারে আগে জিততো তখন কিন্তু তাদের পয়েন্টটা আরো প্লাস হতো। তো পাকিস্তান এখন কিন্তু প্রতিদ্বন্দ্বী ধরতে হবে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের পয়েন্ট কিন্তু +0.626 +0.626 আর পাকিস্তানের পয়েন্ট হচ্ছে +0.191, অলমোস্ট 400 পয়েন্ট ডিফারেন্স তাদের। তো পাকিস্তান যদি আর একটা উইকেট না হারাতো বা আরো 2 ওভার আগে যেত, 15 ওভার আগে, তখন কিন্তু তাদের প্লাস পয়েন্ট হয়ে যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে যেত। তখন লাস্ট ম্যাচে যদি আয়ারল্যান্ডের সাথে 50 রানে বা 5-6 উইকেটে জিততো, তখন কিন্তু পাকিস্তানের পয়েন্টে যুক্তরাষ্ট্র উপরে যেত। আর যুক্তরাষ্ট্র আমরা জানি ইন্ডিয়ার সাথে যদি তারা আগামীকাল ম্যাচটা হারে, তারা যদি একটু বড় ব্যবধানে হারে, তাদের পয়েন্টটা কিন্তু নেমে যাবে। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের সাথে যদি আবার হারে, তাদের পয়েন্ট আরো মাইনাস হবে। পাকিস্তান যদি জয়লাভ করে প্লাস হবে। যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু পাকিস্তানের কম্পেয়ার করতে, সেই জন্য যুক্তরাষ্ট্র যদি 2টা থেকে 2টা ম্যাচ হারে তখন কিন্তু তারা পয়েন্ট মাইনাস হবে। যুক্তরাষ্ট্র কিন্তু যদিও হারে, তারা কম ব্যবধানে হারতে হবে। আর পাকিস্তান লাস্টের আয়ারল্যান্ডের সাথে জিতাটা কিন্তু আরো বিশাল ব্যবধানে জিততে হবে। তো পাকিস্তানের উচিত ছিল রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান টি-20 সিরিজ খেলে। নিউজিল্যান্ডের এই টিমে কিন্তু যারা বিশ্বকাপের স্কোয়াডে ভেসেল অধিনায়ক, এছাড়া চ্যাপম্যান আর ইস সাউথি, 2-3টা জাতীয় দলের প্লেয়ার ছাড়া, টি-20 স্কোয়াডের 2-3টা প্লেয়ার ছাড়া নিউজিল্যান্ডের দলে আর কিন্তু কেউ ছিল না। তো এরকম একটা এই ক্যাটাগরি দলের সাথে পাকিস্তান সিরিজ খেলছে পূর্ণ শক্তির দল নিয়ে, তাও কিন্তু তারা হেরেছে। তাদের দরকার ছিল, যেহেতু ল্যাটিন আমেরিকায় খেলা, ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু সাউথ আফ্রিকা সিরিজ খেলছে টি-20, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু পাকিস্তান খেলতে পারতো। আমেরিকার সাথে খেলে নেয়, তাও কিন্তু কানাডার সাথে খেলতে পারতো, কানাডার সাথে কিন্তু পাকিস্তান খেলতে পারতো। তো পাকিস্তান কিন্তু সেটা না করে বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে খেলেছে, সেখানেও কিন্তু তারা হেরেছে। সেই হাই স্কোরিং ম্যাচের উইকেটে খেলে কিন্তু তারা কোনো বেনিফিট পায়নি। তো পাকিস্তানকে ক্রিকেট বোর্ডকে আরো বেশি বেশি নিউজিল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সিরিজ, হোম সিরিজ, এদিকে যে তারপর এওয়ে সিরিজ খেলা বেশি বেশি দরকার। কারণ আমরা জানি গত 3-4 মাসে কিন্তু নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান 5 ম্যাচে টি-20 সিরিজ 2টা খেলে ফেলেছে। ইংল্যান্ডের সাথে 4 ম্যাচে টি-20 খেললো বিশ্বকাপের কয়েকদিন আগে। তারা কিন্তু মূলত ছোট কোনো দলের সাথে ইদানিং খেলেনি। তো জানে তারা গ্রুপ পর্বে কিন্তু ছোট দল আছে, তাদের যোগ্য তাদের যেই শক্তি, সেটা কিন্তু পাকিস্তান যাচাই করতে পারতো। তারা কিন্তু যারা অফ ফর্মে তাদের ব্যাটসম্যান, বিশেষ করে বাবর আজম বা যারা ফর্মে আছে তাদেরকে না খেলে যারা অফ ফর্মে ব্যাটার বা 2-1টা ব্যাটারকে খেলাতে পারতো, সায়াম আয়ুব বা আলী আসগার, যারা এই টি-20 দলের অফ ফর্মে আছে বা স্কোয়াডের বাইরে যারা আছে 15 সদস্যের দলে বা আজম খান, তাদেরকে খেলে কিন্তু 1-2টা মিডল অর্ডার পাকাপোক্ত করতে পারতো। তো পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে হারছে তাদের এই ভুলে, কানাডার সাথে আজকে বড় ব্যবধানে জিততে পারে তাদের এই ভুলে। তো আগামীকাল ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচ অনেক জমজমাট। যুক্তরাষ্ট্রের জন্য আমরা আশা করি ম্যাচটা জমজমাট হবে, যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের স্কোয়াডে কিন্তু 8 জন ইন্ডিয়ান প্লেয়ার আছে। সেক্ষেত্রে ইন্ডিয়া এ দল, ইন্ডিয়া জাতীয় দলের এই খেলা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকালের ম্যাচ সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।